আপার প্রাইমারি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ব্যাচে আমি আজকে সায়েন্সের বিশেষ টপিক ধাতুবিদ্যা নিয়ে আলোচনা করা শুরু করব। দেখো, তোমাদের আমি আর্টস আর সায়েন্স যেহেতু ডিফারেন্ট সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হয়, তো আমি দুটো ডিফারেন্ট ব্যাচ করে দিয়েছি। সায়েন্সের মধ্যে ম্যাথ আর সায়েন্সের যে টপিকটা আছে সেখানে রসায়নের কিছু বিশেষ পোর্শন আমাদের কভার করতে হবে। তো রসায়নে আমি শুরু করেছি এই নতুন ব্যাচে ধাতুবিদ্যা দিয়েই। তো ধাতুবিদ্যার প্রথম ক্লাসে আমি বিভিন্ন ধাতু, তাদের খনিজ এবং কিভাবে সেই খনিজগুলো অবস্থান করে তার সংকেত দিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে যে টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব এই ধাতুবিদ্যারই হেডিং করে নাও প্রত্যেকে, সংকর ধাতু। এই সংকর ধাতু দিয়ে কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ার্সের পরীক্ষাতেও লক্ষ্য করবে। যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক, খুব ভালো টপিক। ভালো করে দেখো, কোনো ডাউট হলে, কোনো সমস্যা হলে আমাকে বলবে। এই টপিকগুলো আমি নোট ডাউন করে দিলে আর কোনো জায়গা থেকে তোমাদেরকে রেডি করতে হবে না, যেরকম নোট করাবো সেই রকম করলেই চলবে। তাহলে কিভাবে সংকর ধাতু টপিকটাকে এগোবো? আমরা সংকর ধাতুর নাম লিখবো, তার কিভাবে কত পার্সেন্ট কোন কোন ধাতু সহযোগে সেই সংকর ধাতু তৈরি লেখাবো এবং তাদের ব্যবহার লেখাবো। চলো ফার্স্টে নোট ডাউন করবে। 1 নম্বর যে সংকর ধাতু নিয়ে আমাদের আলোচনা করতে হবে, নোট ডাউন করো যে স্টেইনলেস স্টিল। ওকে, নোট ডাউন করবে স্টেইনলেস স্টিল, খুব গুরুত্বপূর্ণ কিন্তু স্টেইনলেস স্টিল। তাহলে এই স্টেইনলেস স্টিল যাকে মানে আরো একটা ভালো বাংলায় কি বলা হয় জানো? এটাকে বলা হয় কলঙ্কহীন ইস্পাত। তাহলে বুঝতেই পারছো স্টেনলেস স্টিলের মধ্যে যে ধাতুর পরিমাণ সব থেকে বেশি সেটা হচ্ছে লোহা। কিন্তু আমাদের যেহেতু কোশ্চেন আমরা ধরে নিচ্ছি কোশ্চেন কঠিন হবে, তাই যে যে সংকর ধাতু বর্তমান, যে যে ধাতু বর্তমান, সেগুলো প্রপার ওয়েতে কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। এফি বলতে আয়রন, আমি কিন্তু এইরকমভাবে লিখছি, তোমরা যদি অসুবিধা হয় লোহা বা আয়রন লিখে রাখতে পারো। তাহলে কত পার্সেন্ট? 73%। হ্যাঁ কি না? লোহা বা আয়রন 73%। তারপরে ক্রোমিয়াম সিআর কত পার্সেন্ট? ক্রোমিয়াম হচ্ছে 8%। নিকেল কত পার্সেন্ট? এনআই কত পার্সেন্ট? নিকেল হচ্ছে 8% থাকে। আবার কার্বন কত পার্সেন্ট? কার্বন হচ্ছে 1%। ওকে, এই হলো আয়তন সংযুতি। বুঝতে পারলে? এই হলো আয়তন সংযুতি। এই টপিক এইভাবে কিন্তু মনে রাখতে যে কোনটা কত পার্সেন্ট করে বর্তমান। ঠিক আছে? তাহলে স্টেইনলেস স্টিল, তার মধ্যে আয়রন থাকছে 73%, ক্রোমিয়াম থাকে 8%, নিকেল থাকে 8% এবং কার্বন থাকে 1%। এবার এই সংকর ধাতু হিসাবে এই স্টেনলেস স্টিলের ব্যবহার, এই ব্যবহার কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই জানো কম বেশি এর ব্যবহার। এর ব্যবহার কি কি? মেনলি এর ব্যবহার স্টেনলেস স্টিলের সেটা হচ্ছে অস্ত্রোপচারের যন্ত্রপাতি। লিখে নাও সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, বা যেটাকে আমরা বলি অস্ত্রোপচারের যন্ত্রপাতি। নোট ডাউন করে নিতে পারো, অস্ত্রোপচারের যন্ত্রপাতি। ওকে, অস্ত্রোপচারের যন্ত্রপাতি। তারপরে নোট ডাউন করবে যে মোটর গাড়ির যন্ত্রাংশ। বলতে পারি আজকের টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, গত দিনের পর থেকে আমি কিন্তু কন্টিনিউ করছি, ভালো করে নোট ডাউন করে নাও। অস্ত্রোপচারের যন্ত্রপাতি, মোটর গাড়ির যন্ত্রাংশ। এছাড়া আরেকটা ক্ষেত্রে ইউজ করা হয় আর্মি বা সেনাবাহিনীর যে বিশেষ হেলমেট। লিখে রাখো সৈন্যদের হেলমেট। ওকে, সৈন্যদের হেলমেট। তবে সব থেকে বেশি যেটার ব্যবহার সেটা হচ্ছে অস্ত্রোপচারের যন্ত্রপাতি। কিছু ক্ষেত্রে স্টেইনলেস স্টিলের আমরা দেখতে পাবো, নোট ডাউন করে রাখতে হলে গৃহস্থলীর বাসনপত্র। ওকে, গৃহস্থলীর বাসনপত্র কিন্তু স্টেইনলেস স্টিলের ব্যবহার রয়েছে। ওকে, নেক্সট 2 নম্বর। প্রথম 1 নম্বর করলাম, 2 নম্বর আমরা যে বিশেষ এ নিয়ে আলোচনা করব, নোট ডাউন করে ইনভার। প্রথম আলোচনা করলাম স্টেইনলেস স্টিল, সেকেন্ড হচ্ছে ইনভার। এই ইনভার একটা বিশেষ সংকর ধাতু, যা এর একটা বিশেষ গুণ কি রয়েছে যে এটা কিন্তু মানে তাপের প্রভাবে খুব একটা পরিবর্তন হয় না। ঠিক আছে? তাহলে তাপীয় প্রভাব যখন পড়াবো ফিজিক্সে, তখন দেখবে এই ইনভারের কথা আবার আমরা শুনতে পাবো। ওকে, এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে দুটো জিনিস বর্তমান, লোহা, লোহা থাকে 64%, আর নিকেল থাকে 36%। এর বিশেষ ব্যবহার কি? এটা পরীক্ষায় কিন্তু খুব প্রিয় টাইপের প্রশ্ন। মনে রাখবে এর দুটো ব্যবহার গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পেন্ডুলাম ঘড়ি, হ্যাঁ কি না? পেন্ডুলাম ঘড়ি। আর একটা হচ্ছে মিটার স্কেল। ওকে, অর্থাৎ দুটো দৈর্ঘ্য এবং সময় পরিমাপক যন্ত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে। যেহেতু তাপের প্রভাবে এই সংঘাতের কোনো দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে না বা দৈর্ঘ্যে সেভাবে পরিবর্তন হয় না, তাই পেন্ডুলাম ঘড়ি সঠিক সময় কিন্তু এই থেকে আমরা এই ধাতু তৈরি জিনিস থেকে আমরা পেয়ে থাকি। ওকে, চলো এরপর 3 নম্বর।
3 নম্বর নোট ডাউন করবে পিতল। পিতল, এই পিতলকে আমরা কি মানে ইংলিশে কি বলতে পারি? পিতলকে আমরা ইংলিশে ব্রাশ বলে থাকি। এই পিতল কোন কোন সংখ্যাধাতু দ্বারা মানে কোন কোন ধাতু দ্বারা এই সংখ্যাধাতু গঠিত, এটা খুব কমন টাইপের একটা প্রশ্ন। এটা খুব কমন টাইপের একটা প্রশ্ন। পিতলে কি কি থাকে? পিতলে দুটো জিনিস থাকে, কি কি? একটা কপার, একটা জিঙ্ক। তবে বিভিন্ন পিতলের কোয়ালিটি অনুযায়ী এই কপার আর জিঙ্কের শতকরা পার্সেন্টটা কিন্তু ডিপেন্ড করে। কীরকম? মোটামুটি লিখে রাখো 60 to 80%। 60 to 80%। আর জিঙ্ক থাকে কত? 20 to 40%। এর মধ্যে ঘোরাফেরা করে। পিতলের ব্যবহার আমাকে সেই অর্থে বলার প্রয়োজন নেই, প্রত্যেকেই জানি যে মূর্তি, বিভিন্ন মূর্তি, বাসনপত্র, বাসনপত্র এবং জলের বিভিন্ন কল বা বিভিন্ন পাইপ, লিখে রাখো জলের কল। ওকে, অর্থাৎ বাথরুম ফিটিংসের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। ওকে, 4 নম্বর যেটা, এটা কম্পিটিটিভ এক্সামের খুব প্রিয় প্রশ্ন, সংখ্যাগত টপিক করাচ্ছি যখন আমি বলে দেওয়া প্রয়োজন। অ্যাল নিকো। অ্যাল নিকো অনেকে শুনে থাকতে পারো, অনেকে শুনে থাকো না। দেখো, আপার প্রাইমারি পরীক্ষায় সায়েন্সের টপিকের মধ্যে এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। অ্যাল নিকো খুব কঠিন কোশ্চেন আসে না। যারা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নাও, পিএসসির কোনো পরীক্ষা, রেলের কোনো পরীক্ষা বা ডাব্লিউবিসিএস, তাদের ক্ষেত্রে আপার প্রাইমারি সায়েন্স খুব একটা ফ্যাক্টর করে না। কিন্তু যাদের একটু একদমই শুধুমাত্র লক্ষ্য আপার প্রাইমারি, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো একটু কঠিন মনে হতে পারে। অ্যাল নিকো, এই অ্যাল নিকো কথাটা এসছে না, অ্যালুমিনিয়ামের অ্যাল আর নিকেলের এনআই আর কোবাল্টের সিও। আমি লিখে রাখি তাহলে বুঝতে পারবে, ALNICO। তাহলে অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট এটা থাকে। কিন্তু এর মধ্যে সব থেকে বেশি পার্সেন্ট বর্তমান কিন্তু অ্যালুমিনিয়াম, নিকেল বা কোবাল্ট নয়। অ্যালনিকোতে সব থেকে বেশি পার্সেন্ট বর্তমান আয়রন। আয়রন বর্তমান প্রায় 60%। মনে থাকবে নিকেল কত পার্সেন্ট? নিকেল হচ্ছে 20%। ওকে, এরপরে অ্যালুমিনিয়াম কত পার্সেন্ট? অ্যালুমিনিয়াম হচ্ছে 12%। আর লাস্টে কোবাল্ট নোট ডাউন করে নাও, কোবাল্ট থাকে প্রায় 8%। এই অ্যালনিকোর ব্যবহার কি? অ্যালনিকো হচ্ছে, ভালো করে নোট ডাউন মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা স্টার দিয়ে রাখতে পারো। অ্যালনিকো যে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়, উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। খেয়াল করে দেখো, এই অ্যালুমিনিয়াম ব্যতীত আয়রন, নিকেল, কোবাল্ট তিনটেই কিন্তু চৌম্বক পদার্থ। হ্যাঁ কি না? যেহেতু তিনটেই চৌম্বক পদার্থ, তাই আমরা বলতে পারি যে অ্যালনিকো যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থায়ী চুম্বক তৈরিতে কিন্তু ব্যবহৃত হয়। ওকে, ভালো করে নোট ডাউন করে নাও। আমি ক্লাসে রেকর্ডিং দেব, যদি কোনো আমার দেখতে অসুবিধা হয়, লিখতে অসুবিধা হয়, রেকর্ডিং আজকে রাত্রিবেলায় আমি প্রোভাইড করছি। ভালো করে তোমরা কিন্তু রেকর্ডিং দেখে খাতায় নোট ডাউন করবে। আলাদা করে ছোট্ট একটা কেমিস্ট্রি খাতা বানাও। ধরো যারা আমার কাছে অন্য ব্যাচেও ক্লাস করো, যেমন জেনারেল কম্বাইন্ড ব্যাচে ক্লাস করো বা অন্যান্য ব্যাচে ক্লাস করছো, তারাও কিন্তু কেমিস্ট্রির যে টপিকটা কেমিস্ট্রি খাতার মধ্যেই কিন্তু এটা লিখে রাখো। জাস্ট ওপরে লিখে রাখবে ফর আপার প্রাইমারি। ঠিক আছে? সায়েন্সের টপিকের মধ্যে কিন্তু কোনো বাদ বিচার করা যায় না পরীক্ষা ওরিয়েন্টেড। ধাতুবিদ্যার টপিক রেলের পরীক্ষাতেও আসে, আইসিডিএস এর পরীক্ষাতেও আসে, ডাব্লিউবিসিএস এ আছে, পিএসসিতেও আসে। আর একটা জিনিস বলে রাখি, শুধুমাত্র আপার প্রাইমারি নয়, আসন্ন গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ক্ষেত্রেও এই সমস্ত কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। গ্রুপ সি গ্রুপ ডির আগামী সপ্তাহে নোটিফিকেশান বেরোবে, পুজোর আগে বা পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। প্রত্যেকে এলিজেবল, কারণ বয়স 18 থেকে 40, যোগ্যতা মাত্র মাধ্যমিক আর অষ্টম শ্রেণী। তো ভালো করে প্রস্তুতি নাও, যেন কোনো না কোনো এক্সাম এবছর ক্র্যাক করা যায়। হয়েছে? চলো পঞ্চম। পঞ্চম আমরা যে বিশেষ শঙ্কধাতু নিয়ে আলোচনা করব, নোট ডাউন করে নাও, কাঁসা। এই কাঁসা একটা বিশেষ ইংলিশ নাম আছে, অনেকে জানো অনেকে জানো না, নোট ডাউন করে রাখতে পারো, বেল মেটাল। ওকে, বেল মেটাল। এই বেল মেটাল বলার কারণটা কি জানো? এই কাঁসায় না ঘন্টা তৈরি করা হয়। এই ঘন্টা তৈরি করা হয় বলে কাঁসাকে বেল মেটাল বলা হয়। তাহলে এর আয়তন সংযুতি কি কি রয়েছে, আর শতকরা মানে কি কি কত পার্সেন্ট করে কি কি রয়েছে? দুটো জিনিস বর্তমান, একটা হচ্ছে কপার, আমি সিইউ লিখছি, কপার 80%, আর তার সঙ্গে টিন, এসএন, টিন হচ্ছে 20%। এসএন লিখে যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে, তোমরা কিন্তু টিন বলে লিখে রাখো। ওকে, তাহলে এখানে কি ইউজ করা হয়? কাঁসা। কাঁসার প্রথমে হচ্ছে, ভালো করে নোট ডাউন করো, ঘন্টা,
বাসনপত্র এবং গৃহস্থালির বিভিন্ন ব্যবহৃত ঠাকুরের মূর্তি বা নর্মাল মূর্তি, বাসনপত্র ও মূর্তি তৈরিতে কিন্তু এই এই কাঁসা ব্যবহৃত হয়। ওকে, চলো। আচ্ছা, এই কাঁসার নাম্বারিংটা করতে ভুলে গেলাম। কাঁসা এখানে 5 নম্বর করো। নেক্সট কাঁসার পরে 6 নম্বর যে সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করব, নোট ডাউন করে নাও, ব্রোঞ্জ। নোট ডাউন করো ব্রোঞ্জ। ব্রোঞ্জ কিন্তু নিজেই একটা ইংলিশ ওয়ার্ড। নোট ডাউন করো ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ দিয়ে কোশ্চেন খুব দেয়। আমরা জানি কোনো অলিম্পিক বা যে কোনো উচ্চস্তরীয় খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজকে সোনা, রূপো এবং ব্রোঞ্জ দিয়ে সম্মানিত করা হয়, ব্রোঞ্জের মেডেল দিয়ে। তাহলে এই ব্রোঞ্জে অ্যাকচুয়ালি কী থাকে? ব্রোঞ্জে থাকে কিন্তু কাঁসার মতোই, মানে কি থাকে, কপার থাকে 90%, টিন থাকে 10%। মনে থাকবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি ইউজ করা হয় ব্রোঞ্জের সাহায্যে? সেম জিনিস কাঁসার, সবে একটা জিনিস লিখে রাখো, মুদ্রা বা মেডেল তৈরিতে কিন্তু এই ব্রোঞ্জের বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া যন্ত্রাংশ বা কোনো কোনো ক্ষেত্রে অলংকার তৈরিতেও কিন্তু ইউজ করা হয়। ওকে, যন্ত্রাংশ বা অলংকার তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয়। ওকে, চল 7 নম্বর। 7 নম্বর আমরা যে সংখ্যাটা নিয়ে আলোচনা করব, নোট ডাউন করে নাও, জার্মান সিলভার। জার্মান সিলভার, এইটা কিন্তু নামের মধ্যে কিন্তু যথেষ্ট কনফিউজিং ব্যাপার রয়েছে। এই জার্মান সিলভারের মধ্যে খুব কনফিউশনের ব্যাপার। কথায় রয়েছে সিলভার, কিন্তু এই জার্মান সিলভারের মধ্যে কিন্তু সিলভার বা রূপোর ছিটে ফোটাও নেই। কেন এই নামটা তাহলে? এটা যথেষ্ট কনফিউজিং। এর কিন্তু কোনো ব্যাখ্যা বা কারণ নেই কেন এটাকে জার্মান সিলভার বলা হয়। কিছু ক্ষেত্রে শোনা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান মানে জার্মানিতে যখন ইহুদি নিধন চলছিল, সেই সময় এই জার্মান সিলভারের বিভিন্ন অলংকার কিন্তু জার্মানিতে একটা ছড়িয়ে পড়ছিল সিলভারের রূপোর মানে সাবস্টিটিউট হিসাবে। সেই কারণে একে জার্মান সিলভার বলা হয়। তবে বহুজন এই মতবাদকে বা এই তত্ত্বকে স্বীকার করে না। তাহলে এর কি কি ধাতু রয়েছে? কপার রয়েছে, জিঙ্ক রয়েছে, নিকেল রয়েছে। কপার কত পার্সেন্ট? প্রায় 35-50%। ওকে, জিঙ্ক কত পার্সেন্ট? 25-35%। ওকে, আর নিকেল কত পার্সেন্ট? নিকেল হচ্ছে 15-35%। যেন মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ। এবার এই জার্মান সিলভারের ব্যবহার কি? জার্মান সিলভারের ব্যবহার হচ্ছে, লিখে রাখো, বাসনপত্র, যন্ত্রাংশ যন্ত্রাংশ আর বিভিন্ন ফুলদানি বা শৌখিন দ্রব্য সামগ্রী প্রস্তুতে কিন্তু জার্মান সিলভার ইউজ করা হয়। ওকে, নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ। যেমন বেল মেটাল বা কাঁসা আমরা পড়লাম, এরপরে আরেকটা মেটাল টার্ম দিয়ে আরেকটা সংখ্যা পড়বো, দ্যাট ইজ গান মেটাল। গান মেটাল, তাহলে গান মেটাল কথার অর্থ শুনেই বুঝতে পারছো যে নিশ্চয়ই কোনো বন্দুক সম্পর্কিত কিছু। হ্যাঁ, অবশ্যই সেটাই সত্যি যে এই গান মেটালের সাহায্যে বিভিন্ন যুদ্ধের যন্ত্রাংশ কিন্তু প্রস্তুত করা হয়। কি কি রয়েছে? তামা রয়েছে প্রায় 85%, টিন রয়েছে, টিন মানে এসেন, টিন রয়েছে 10%, আর 5% রয়েছে তার জিঙ্ক। জিঙ্ক হচ্ছে 5%। এই গান মেটালের কি ব্যবহার? এই গান মেটালের ব্যবহার হচ্ছে, লিখে রাখো, বন্দুক ও যুদ্ধের যন্ত্রাংশ। বন্দুক ও যুদ্ধের যন্ত্রাংশ ইম্পর্টেন্ট, কিন্তু যুদ্ধের যন্ত্রাংশ হয়েছে। নেক্সট 9 নম্বর আমরা যে বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা করব, লিখে নাও, ডেল্টা মেটাল। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছে। কোশ্চেন অবশ্যই মানে এই আপার প্রাইমারিতে দেয়নি, এই পরীক্ষায় কোশ্চেন এসেছিল, WBCS কোশ্চেন এসেছিল। ডেল্টা মেটাল, এই ডেল্টা মেটাল কি? দেখো, ডেল্টা মেটাল কিন্তু ইউজ করা হয় জাহাজের প্রপেলার তৈরিতে। ওকে, জাহাজের প্রপেলার তৈরিতে কিন্তু ডেল্টা মেটাল ইউজ করা হয়। এই ডেল্টা মেটালে কি রয়েছে বা কি ব্যাপার, নোট ডাউন করে নাও। ডেল্টা মেটালে রয়েছে কপার 55%, সব থেকে বেশি কপার রয়েছে 55%, জিঙ্ক রয়েছে 40%। ওকে, আর বাকি লোহা Fe+Mn লিখলাম, লোহা ও ম্যাঙ্গানিজ দুটো মিলিয়ে 5%। আর এর ব্যবহার কি, যেটা আগেই বললাম, নোট ডাউন করে নাও, যে জাহাজের প্রপেলার। ওকে, জাহাজের প্রপেলার তৈরিতে কিন্তু ইউজ করা হয়। ওকে, জাহাজের প্রপেলার তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন যন্ত্রে আমরা ব্যবহৃত একটা বিশেষ টার্ম জানি, যে বিয়ারিং, বল বিয়ারিং। এই বিয়ারিং তৈরিও কিন্তু ডেল্টা মেটাল ইউজ করা হয়। হয়েছে, চলো নেক্সট নোট ডাউন করে নাও, যে আরেকটা বিশেষ আমাদের
সংখ্যক 10 নম্বর বলে লিখে নাও যে কনস্ট্যান্টান। এই কনস্ট্যান্টান সম্পর্কে খুব একটা বইতে কোনো কিছু তেমন পাবে না। ওকে, কনস্ট্যান্টান, এই কনস্ট্যান্টানটা কি নামটাও হয় তোমাদের ক্ষেত্রে অনেকটাই অপরিচিত, কিন্তু কম্পিটিটিভ এক্সাম পড়তে এসছো, জেনারেল স্টাডিজ হিসাবে সায়েন্সের টপিক রেডি করছো, এইগুলো কিন্তু পড়তে হবে। তাহলে এই কনস্ট্যান্টান এর মধ্যে কি কি রয়েছে, কি কি ব্যাপার রয়েছে? দুটো রয়েছে। কি কি? কপার আর নিকেল। কপার আর নিকেল, তাহলে কপার কত পার্সেন্ট? কপার রয়েছে প্রায় 55%, আর নিকেল রয়েছে কত পার্সেন্ট? 45%। এবার দেখো কনস্ট্যান্টানের ব্যবহার কি। কনস্ট্যান্টান যে কোনো সংখ্যা তো না, কোনো ব্যবহারের স্বার্থে ইউজ করা হয়, এটা মনে রাখা উচিত যে এটা হচ্ছে তাপ যুগ্ম এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়। লিখে নাও, তাপ যুগ্ম ও বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। মনে থাকবে, তাপ যুগ্ম ও বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে কিন্তু ব্যবহার করা হচ্ছে। যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভালো করে নোট ডাউন করো। আমি রেকর্ডিং দেব, রেকর্ডিং একটু চোখ পড়ালেই কিন্তু আরেকবার রেডি হয়ে যাবে। হচ্ছে, চলো নেক্সট হচ্ছে নোট ডাউন করবে আজকের 11 নম্বর সংকট ধাতু। লিখে নাও ডুরালুমিন। এই ডুরালুমিন কিন্তু পরীক্ষায় কোশ্চেন হিসাবে খুব কমন। ডুরালুমিন, ওকে। এই ডুরালুমিনের কি ব্যবহার বা ডুরালুমিনের কি কোশ্চেনের টাইপটা আসে? কোশ্চেন আসে এরকম, ডুরালুমিনে কোন ধাতু সব থেকে বেশি থাকে? ডুরালুমিনে ব্যবহার কি? তার ডুয়ালুমিনের সব থেকে বেশি থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম থাকে 95%, কপার থাকে 4%। তাহলে মেজর কিন্তু অ্যালুমিনিয়াম। তার সঙ্গে ম্যাগনেসিয়াম এমজি থাকে 0.5%, আর হচ্ছে ম্যাঙ্গানিজ এমএন থাকে 0.5%। ওকে, ভালো করে তোমরা নোট ডাউন করবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ডুয়ালুমিনের ব্যবহার এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। লিখে নাও, উড়োজাহাজ বা বিমান এবং মোটরের যন্ত্রপাতি, মোটর গাড়ির যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রের তৈরিতে কিন্তু এই ডুরালুমিন ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট কিন্তু। হচ্ছে 11 নম্বর হলো। এবার হচ্ছে 12 নম্বর। ইন্টারেস্টিংলি শুনতে লাগবে যে 12 নম্বরের যে সংখ্যাগত কথা বলবো তার নাম হচ্ছে ইলেকট্রন। ওকে, এখানে ইলেকট্রন বলতে আমরা কোনো কণার কথা বলছি না, কিন্তু এখানে ইলেকট্রন বলতে বিশেষ সংখ্যাগত কথা বলা হচ্ছে। ইলেকট্রন একই, সেম নাম। এটা কিন্তু কনফিউজ হয়ে যেও না যে এটা সেই ইলেকট্রন কণার কথা বলছি, তা নয়। এই ইলেকট্রন কিন্তু সংকর ধাতু। একটা প্র্যাকটিস সেটে আমি এই সংকর ধাতুর উল্লেখ পেয়েছি, তাই এটাকে নোট ডাউন করে রাখছি। এখানে কি কি থাকে? এখানে থাকে, নোট ডাউন করে নাও, সব থেকে বেশি রয়েছে ম্যাগনেসিয়াম 90%। ওকে, আর ম্যাগনেসিয়ামের সঙ্গে থাকে জিঙ্ক। জিঙ্ক থাকে কত পার্সেন্ট? 0.5%। আর জিঙ্কের সঙ্গে থাকে অন্যান্য মিক্সড মেটাল বা মেশানো, মানে বিভিন্ন মেটাল এর ইউজ করা হতে পারে, সেটা থাকে 0.5%। আর বাকি যে 9% থাকে অ্যালুমিনিয়াম। ওকে, 9% থাকে অ্যালুমিনিয়াম। তাহলে কি কি থাকছে? ম্যাগনেসিয়াম 90%, অ্যালুমিনিয়াম 9%, মিক্সড মেটাল আর জিঙ্ক মিলিয়ে 1% করে। তাহলে এরও কি ব্যবহার? এরও একই, আমি ডট ডট দিয়ে রাখলাম, এরও একই ডুরালুমিনের মতো সেম ব্যবহার, যে যন্ত্রপাতি ও মানে বিমান ও মোটরের যন্ত্রপাতি তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। হচ্ছে, চলো নেক্সট আমরা আর নোট ডাউন করবো 13 নম্বর সংকট ধাতু ম্যাগনেলিয়াম। নোট ডাউন করবে। আচ্ছা, ম্যাগনেলিয়াম কি লিখিয়েছি? না, ম্যাগনেলিয়াম লেখানো হয়নি। নোট ডাউন করো, ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়াম। ওকে, এই ম্যাগনেলিয়াম, এটা শুনেই বুঝতে পারছো যে ম্যাগনেসিয়ামের কোনো ব্যাপার আছে। অবশ্যই তাই, কিন্তু ম্যাগনেলিয়াম নাম হলেও এর মধ্যে কিন্তু সব থেকে বেশি পার্সেন্ট বর্তমান অ্যালুমিনিয়াম। এর মধ্যে অ্যালুমিনিয়াম বর্তমান 95%, আর ম্যাগনেসিয়াম বর্তমান মাত্র 5%। আর এরও ব্যবহার কি? সেম টু সেম, মানে একদম একই জিনিস। বিমান ও মোটর গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতে কিন্তু ব্যবহার করা হয়। এবং একটা স্পেশাল লিখে রাখি যে তুলা যন্ত্র, অর্থাৎ যে আমাদের নর্মাল যে দাড়ি পাল্লা, এই দাড়ি পাল্লা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ম্যাগনেলিয়াম দ্বারা প্রস্তুত করা হয়। হচ্ছে, অসুবিধা নেই। লাস্ট আমাদের 14 নম্বর যে সংকট নিয়ে আলোচনা করব, 14 নম্বর লাস্ট, নোট ডাউন করো, যে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, তাহলে ব্রোঞ্জে কি কি বর্তমান? ব্রোঞ্জে বর্তমান হচ্ছে টিন আর কপার। এখানে কি থাকবে? অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ বলতে কপার তো থাকবেই, কিন্তু এই কপার ছাড়াও
টিনের পরিবর্তে কি বর্তমান? টিনের পরিবর্তে কিন্তু অ্যালুমিনিয়াম বর্তমান। আয়তন সংযুতি একই রকম। ওকে, আয়তন সংযুতি কিন্তু একই রকম, বা ভালো করে শুনে রাখো। একই রকম বলতে কি বলছি, যে কপার 90% আর অ্যালুমিনিয়াম 10%। ওকে, তাহলে এর ক্ষেত্রে ব্যবহার কি লিখে রাখো, ব্রোঞ্জের অনুরূপ। ব্রোঞ্জের অনুরূপ, তাহলে ব্রোঞ্জ যে যা যা ব্যবহার, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জেরও একই রকম ব্যবহার। তাহলে দেখো 14টা সংকর ধাতু নিয়ে না আমরা আলোচনা করলাম। এই 14টা সংকর ধাতু মোটামুটি করে রাখলে আর তেমন কোনো কিছু করার প্রয়োজন হয় না, হ্যাঁ কি না? দেখো, এই ছাড়াও আমরা কিছু সংকর ধাতু তো বললাম, এই সংকর ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে না ব্যবহার্য সংকর ধাতু ইউজ করা হয়। ব্যবহার্য বলতে কি, যে ক্ষেত্র বিশেষে আমরা এই সংকর ধাতুগুলো তৈরি করেছি। তো লিখে নাও স্পেশাল সংকর ধাতু বলে একটা হেডিং করো, বা বিশেষ সংকর ধাতু। ওকে, লিখে নাও বিশেষ সংকর ধাতু। 3-4টে লেখাবো, এগুলো কিন্তু কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ সংকর ধাতু যথেষ্ট ইম্পর্টেন্ট, জিকে টাইপের কোশ্চেন, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আপার প্রাইমারির জন্য তো ইম্পর্টেন্ট। নোট ডাউন করবে বিশেষ সংকর ধাতু। তাহলে তার আন্ডারে প্রথম 1 নম্বর লিখবে, মোটামুটি 1টা 2টো 3টে, হ্যাঁ 3টে মোটামুটি আছে। ফার্স্টে নোট ডাউন করো, যাকে বাংলায় বলা হয় রাংঝাল। হ্যাঁ কি না? শুনেই বুঝতে পারছো যে ঝালাইয়ের কাছে কোনো ব্যাপার। যাকে ইংলিশে বলা হয় শোল্ডার, SOLDER, শোল্ডার। এই রাংঝাল বা শোল্ডার কি, বা রাংঝালের কি ব্যাপার, বা কি পার্সেন্ট থাকে এখানে? লেড, পিবি, পিবি থাকে 50% আর টিন থাকে 50%। লেড থাকে 50%, টিন থাকে 50%। মনে থাকবে। এর ব্যবহার কি লিখে রাখো, ঝালাইয়ের কাছে ব্যবহৃত হয়। যে রাংঝাল শুনছো মানেই এটা ঝালাইয়ের কাছে ব্যবহৃত হয়। নোট ডাউন করে নাও, ঝালাইয়ের কাছে ব্যবহৃত হয়। যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখার ব্যাপার। ঝালাইয়ের কাছে ব্যবহৃত হয়। ওকে, চলো 2 নম্বর নোট ডাউন করবে রাংঝালের পরে নাইক্রোম। এই নাইক্রোম কথাটা চলতরিৎ চ্যাপ্টারও তোমরা শুনবে, বা নাইক্রোমটা খুব চেনা পরিচিত একটা ব্যাপার। এই নাইক্রোমকে ইংলিশে কিন্তু নাইক্রোমই বলে, NICHROME, নাইক্রোমই বলে। তো এই নাইক্রোমের মধ্যে কি রয়েছে? নাইক্রোম কথাটা কিন্তু প্রত্যেকে শুনেছো, যে ইস্ত্রি হিটারে ব্যবহার করা হয়। কি কি থাকে দেখো, নিকেল থাকে, দেখো ভালো করে বুঝবে, NI ফর নিকেল, সি আয়রন থাকে, আর CR থাকে, তোমার হচ্ছে ক্রোমিয়াম থাকে। তাহলে নিকেল কত পার্সেন্ট? নিকেল প্রায় 60%, লোহা বা আয়রন 25%, আর ক্রোমিয়াম হচ্ছে 15%। তাহলে এই সহযোগে গঠিত এই বিশেষ সংকর ধাতুর ব্যবহার কি লিখে রাখো, বৈদ্যুতিক হিটার। ওকে, বৈদ্যুতিক হিটার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো 3 নম্বর করবে এই বিশেষের মধ্যে, যে টাইপ মেটাল। ইংলিশে লেখাচ্ছি, এর কিন্তু সেরকম কোনো বাংলা আমি শুনিনি। টাইপ মেটাল। ওকে, এই টাইপ মেটাল ব্যাপারটা কি? টাইপ মেটালে কি কি রয়েছে? টাইপ মেটালে 3 রকম জিনিস থাকে, মেনলি নোট ডাউন করে নাও। প্রথমে 3 রকম যে মানে অণু, বা 3 রকম যে ধাতু বর্তমান, 3 রকম কি কি? প্রথমে হচ্ছে লেড, লেড পিবি 75%। তারপরে কি আছে? টিন, এসএন কত? মাত্র 5%, টিন 5%। এবং SB, মনে রাখো অ্যান্টিমনি, ধাতুকল্প, ধাতুকল্প কত পার্সেন্ট? 20%। এই সহজে গঠিত এই টাইপ মেটাল। টাইপ কথার অর্থ কি? যে কোনো কিছু টাইপ মেশিন বা টাইপিংয়ে কাজে লাগে। অর্থাৎ লিখে নাও যে ছাপার অক্ষর তৈরিতে কাজে লাগে। লিখে নাও, তাই কিন্তু নাম অনুসারে এটা লিখে রাখো, ছাপার অক্ষর তৈরিতে কাজে লাগে। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু, ছাপার অক্ষর তৈরিতে ব্যবহৃত হয়। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। ছাপার অক্ষর তৈরিতে ব্যবহৃত হয়। হচ্ছে নেক্সট 4 নম্বর। 4 নম্বর লিখে দাও যে মোনেল মেটাল। এরও কিন্তু বেঙ্গলি হয় না, আমি ইংলিশে লিখছি MONELMETL, মোনেল মেটাল। এই মোনেল মেটাল কি? মোনেল মেটালে মোটামুটি 4 রকম ধাতু লক্ষ্য করা যায়। কি কি ধাতু? প্রথমে কপার, কপার থাকে প্রায় 30%। নিকেল, নিকেল থাকে প্রায় 67%। এছাড়াও আয়রন থাকে 3%, ম্যাঙ্গানিজ থাকে 3%।
আয়রন থাকে 3%, Mn ম্যাঙ্গানিজ থাকে 3%। এই মোনেল মেটাল কি ক্ষেত্রে ইউজ করা হয়? মোনেল মেটাল ইউজ করা হয় যে পাম্প চাকার ব্লেড তৈরিতে ব্যবহৃত হয়। নোট ডাউন করো, পাম্প চাকার ব্লেড তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, চাকার ব্লেড তৈরিতে কিন্তু ব্যবহৃত হচ্ছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে নোট ডাউন করো। হচ্ছে তাহলে কোন ধাতু কোন সংশোধকে তৈরি করছে, আশা করব এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমি এই শেষ করলাম, ভালো করে নোট ডাউন করো। ঠিক আছে, তাহলে ধাতু বিদ্যার একটা ইম্পর্টেন্ট পার্ট শেষ হলো। গত ক্লাসে আমি খনিজের নাম আলোচনা করেছি, তার রেকর্ডিং দিয়েছি। আশা করব তোমরা যারা ক্লাসে ছিলে না একটু রেকর্ডিং দেখে নিয়েছো। আজকের ক্লাসে তার ঠিক পরের অংশ আমরা আলোচনা করছি। ঠিক আছে, চলো, এখনো শেষ হয়নি এর টপিক। এর পরে আরেকটা বিশেষ ধাতু সংকরের কথা আমরা বলবো, যেটা হচ্ছে, হেডিং করে নাও, যে অ্যামালগাম। অ্যামালগাম ইংলিশ ওয়ার্ড, এই অ্যামালগাম কি আমরা আলোচনা করব। AMALGUM, অ্যামালগাম, যাকে বাংলায় বলা হয় পারদ সংকর। যাকে বাংলায় বলা হয় পারদ সংকর। ওকে, পারদ সংকর, যেটাকে বলা হয় অ্যামালগাম। ওকে, খুব ইম্পর্টেন্ট, যথেষ্ট গুরুত্বপূর্ণ অ্যামালগাম। তাহলে অ্যামালগাম বা পারদ সংকর কি, খুব ইম্পর্টেন্ট। দেখো, কোনো ধাতু, দেখো পারদ তো ধাতু, কিন্তু পারদ ধাতু হলেও পারদ হচ্ছে লিকুইড। তাহলে কোনো ধাতু আর পারদ একত্রিত হয়ে যে বিশেষ সংকর তৈরি করে তাকে পারদ সংকর বলে। এই পারদ সংকর মোটামুটি 5 প্রকার হয়। এই 5 প্রকারের চিকিৎসা প্রায় একই। নোট ডাউন করে নাও কি কি 5 প্রকার। তাহলে প্রথম অ্যামালগাম, এক নম্বর দিয়ে নোট ডাউন করো, সব থেকে বেশি ব্যবহৃত অ্যামালগাম, নোট ডাউন করো জিঙ্ক অ্যামালগাম। 1 নম্বর নোট ডাউন করবে জিঙ্ক অ্যামালগাম। ওকে, আমি এরকম লিখলাম ZnHg, তোমরা লিখে নাও জিঙ্ক অ্যামালগাম বা জিঙ্কের পারদ সংকর। নোট ডাউন করো যে পরীক্ষাগারে বিজারক হিসেবে, ও ভালো করে শুনবে, বিজারক হিসাবে এবং তড়িৎ কোষে ব্যবহৃত হয়। তড়িৎ কোষে ব্যবহৃত হয়। লিখেছো? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। চলো, এরপরে 2 নম্বর আমরা যে বিশেষ অ্যামালগাম নিয়ে পড়বো, লিখে নাও সোডিয়াম অ্যামালগাম। NaHg লিখলাম, Na-Hg মানে সোডিয়াম অ্যামালগাম। একই রকম, একই জিনিস। নোট ডাউন করো, এটার ব্যবহার কি, পরীক্ষাগারে বিজারক হিসাবে ব্যবহৃত হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, পরীক্ষাগারে বিজারক হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট আমরা 3 নম্বর যে পয়েন্ট পড়বো, কি 3 নম্বর নোট ডাউন করো, যে SnHg। SN বলতে টিনের পারদ সংকর। SnHg কিসে ইউজ করা হয়? দর্পণে প্রলেপ দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ কি না? একটা কোনো আয়না, কাঁচকে আয়নায় তখনই ইউজ করতে পারবো যদি তার একটা দিকে প্রলেপ দেওয়া থাকে। তাহলে নোট ডাউন করো যে দর্পণে প্রলেপ দিতে ব্যবহৃত হয়। ওকে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নোট ডাউন করো, একটা হচ্ছে মানে সোনার অ্যামালগাম, আর একটা হচ্ছে পরপর আমি 4-5 একইভাবে লেখাচ্ছি কারণ দুটোর ব্যবহার হচ্ছে একই। নোট ডাউন করো যে AuHg, AU বলতে সোনা, Ag বলতে সিলভার। তাহলে সোনা আর সিলভার এই দুটোর যে পারদ সংকর, এই দুটোর ব্যবহার কি, দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয়, অর্থাৎ দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়। আরও স্পেসিফাই করে বলতে গেলে দাঁতের যে ফাঁক, এই দাঁতের ফাঁক বন্ধ করতে কিন্তু ব্যবহৃত হয়। লিখে নাও, দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয়। হয়েছে কোনটা, সোনার পারদ সংকর আর হচ্ছে রূপোর পারদ সংকর। দুটো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, সোনার পারদ সংকর, রূপোর পারদ সংকর। ভালো করে নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। দেখো, যে টপিকটা আমি বলতে শুরু করেছিলাম পারদ সংকর দিয়ে, টোটাল টপিক কিন্তু কভার করলাম। হয়েছে, ভালো করে প্রত্যেকে নোট ডাউন করবে। অসুবিধা হলে তোমাদেরকে আমি এর মানে ওই রেকর্ডিং তো দেবই আজকে রাত্রিবেলা, একটু ভালো করে দেখে নিও। আছে, লাস্ট আমাদের যে টপিক নিয়ে ডিসকাস করা প্রয়োজন, সেটা কি, সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন। এই ধাতু নিষ্কাশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, ধাতু নিষ্কাশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো নেক্সট হেডিং করে নাও
যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন। লাস্ট টপিকটা আমার বাকি আছে, একটু নোট ডাউন করো। প্রথমে আমি আকরিক কথাটা বলেছিলাম আগের আগের দিনের ক্লাসে, কিন্তু আকরিক হিসাবে পাওয়ার পরে তাকে তো নিষ্কাশন করার প্রয়োজন। লিখে নাও যে কি 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 পদ্ধতিতে নিষ্কাশন করা হয় আকরিক থেকে ধাতু নিষ্কাশন, কি কি ভাবে নিষ্কাশন করা হচ্ছে, তার উপায় কি কি। ওকে, তার উপায় কি, এইগুলো আজকের আমার লাস্ট আলোচ্য টপিক। এই টপিকটা হলে আমার ফার্স্ট যে সায়েন্সের কেমিস্ট্রি যে টপিকটা শুরু করেছি এটা কিন্তু শেষ করব। এরপর আবার বায়োলজির টপিকে যাব, পরপর এগোবে। ঠিক আছে, ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশন কি কি পদ্ধতিতে করা হয় বা কি কিভাবে আমাদের করা প্রয়োজন হয়। দেখো, মোটামুটি এই আকরিকের যে থেকে ধাতু নিষ্কাশন, একে না চারটে পদ্ধতিতে ভাগ করতে পারি আমরা। চারটে পদ্ধতিতে ভাগ করি, ১, ২, ৩, ৪। খুব ভালো করে নোট ডাউন করবে, যেটুকু বলার যেগুলো প্রয়োজন আমি বলে দেবো। প্রথমে নোট ডাউন করো। প্রথম পদ্ধতি হচ্ছে আকরিকের চূর্ণীকরণ। আকরিকের চূর্ণীকরণ, আকরিকের চূর্ণীকরণ। ওকে, নেক্সট নোট ডাউন করবে আকরিকের চূর্ণীকরণের পরে আকরিকের গাঢ়ীকরণ। আকরিকের গাঢ়ীকরণ। ওকে, আগে লেখো, আমি প্রতিটা ব্যাখ্যা করছি। আকরিকের চূর্ণীকরণ, আকরিকের গাঢ়ীকরণ, তারপরে নোট ডাউন করো ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন, ধাতু নিষ্কাশনের পর নোট ডাউন করবে যে ধাতু পরিশোধন। ধাতু পরিশোধন, কথাটা বোঝা গেল? তাহলে দেখো, এগুলো হচ্ছে প্রতিটা পরপর, এটাই এইগুলোই হচ্ছে প্রতি ক্ষেত্রে কোনো আকরিক পেয়ে গেলে বা খনিজ পেলে তাকে কিভাবে নিষ্কাশন করা হয়, এটা হচ্ছে তার বিশেষ বিশেষ পদ্ধতি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, যেখানে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা, ধাতু নিষ্কাশন, যেখানে হচ্ছে ধাতু বের করা, এটা আমাদের প্রধান ব্যাপার। তাহলে এই ধাতু নিষ্কাশন, এই ধাতু নিষ্কাশন আবার কটা প্রক্রিয়া সম্পন্ন হয়? এই ধাতু নিষ্কাশন চারটে পদ্ধতি সম্পন্ন হয়। ধাতু নিষ্কাশন চারটে পদ্ধতি সম্পন্ন হয়। কি কি পদ্ধতি লিখে রাখো। ভস্মীকরণ, ভস্মীকরণ, ভস্মীকরণ বলতে একদম ওই মানে এটাকে পুড়িয়ে দেবো, ভস্ম করে যেটা অবশিষ্ট থাকবে সেখান থেকে ধাতু বের করা। তারপর নোট ডাউন করো তাপ জারণ, অর্থাৎ কোনো জারক পদার্থ দ্বারা তাপ মানে উত্তাপটা বা টেম্পারেচারটাকে বাড়িয়ে সেখানে ধাতু নিষ্কাশন করা। তারপর নোট ডাউন করবে বিগলন। ওকে, বিগলন। আর লাস্টে নোট ডাউন করবে বিজারণ। ওকে, এর মধ্যে আবার ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা, বিজারণ। ওকে, বিজারণ দিয়ে সব থেকে বেশি কোশ্চেন আসে, বিজারণ। এবার এই যে বিজারণ বললাম, যে ধাতুর বিজারণ পদ্ধতি, এই ধাতুর বিজারণ পদ্ধতির আবার দুটো ভাগ আছে। খুব ভালো করে নোট ডাউন করবে, খুব ভালো করে নোট ডাউন করা প্রয়োজন, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। দুটো ভাগ আছে, কি কি? একটা হচ্ছে তড়িৎ বিজারণ, এই সাইডে লেখো, তড়িৎ বিজারণটা এই সাইড একটা সাইড করে লিখবে, তড়িৎ বিজারণ। আর আরেকটা সাইডে লেখো রাসায়নিক বিজারণ। একটা লেখো তড়িৎ বিজারণ, একটা লেখো রাসায়নিক বিজারণ। রাসায়নিক বিজারণ, তড়িৎ বিজারণ, একটা রাসায়নিক বিজারণ। এই যে তড়িৎ বিজারণ বলছি, এই তড়িৎ বিজারণ এটা কোন ধাতুতে সম্পন্ন হয় এটা আমি নোট ডাউন করে নাও। এর জাস্ট তলায় তড়িৎ বিজারণ প্রক্রিয়ায় সোডিয়াম, তলায় নোট ডাউন করবে Na, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এই পাঁচটা ধাতু তড়িৎ বিজারণ প্রক্রিয়া কিন্তু নিষ্কাশন করা সম্ভব। নোট ডাউন করেছো? এবার এই যে রাসায়নিক বিজারণ লিখলে না, এই রাসায়নিক বিজারণকে কিন্তু আবার ভাগ করা যায়। রাসায়নিক কটা ভাগ করা যায়? তিনটে ভাগে ভাগ করা যায়। সাইডে আমি লিখছি, ভালো করে নোট ডাউন করো। তিনটে ভাগে কিন্তু ভাগ করতে পারি। কাকে? রাসায়নিক বিজারণকে। তিনটে ভাগ কি কি? ১ নম্বর হচ্ছে কার্বন বিজারণ, কার্বন বিজারণ। ২ নম্বর হচ্ছে থার্মিট পদ্ধতি, ২ নম্বর হচ্ছে থার্মিট পদ্ধতি। আর ৩ নম্বর হচ্ছে শত বিজারণ, শত বিজারণ। ওকে, এবার আমার আলোচ্য টপিক
এই যে তিনটে বিজারণ পদ্ধতি বললাম না, কার্বন বিজারণ, থার্মিট পদ্ধতি আর শত বিজারণ, এই তিনটে পদ্ধতিতে কোন কোন ধাতু মানে কোন কোন ধাতু নিষ্কাশন করা সম্ভব? কার্বন বিজারণের সাহায্যে নিষ্কাশন করা হয়, লিখে নাও, জিঙ্ক, টিন, লেড, ক্যালসিয়াম। ওকে, জিঙ্ক, টিন, লেড, ক্যালসিয়াম। আচ্ছা, আরেকটা ভুলে গেছে, একটা লেখা প্রয়োজন, আয়রন। তাহলে পাঁচটা: আয়রন, জিঙ্ক, টিন, লেড, ক্যালসিয়াম। আর থার্মিট পদ্ধতিতে কোনটা হয়? থার্মিট পদ্ধতিতে হয়, নোট ডাউন করে নাও, ক্রোমিয়াম, সিআর, ম্যাঙ্গানিজ, এমএন, কোবাল্ট, সিও। কোনো কোনো ক্ষেত্রে আয়রনেরও সম্ভব হয়। তাহলে আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, ক্রোমিয়াম হয়েছে। আর শত বিজারণ পদ্ধতিতে কি কি সম্পন্ন হয়? কোন কোন? শত বিজারিত সম্পন্ন হয় নর্মালি কপার। ওকে, শত বিজারণ পদ্ধতিতে সম্পন্ন হয় নর্মালি কপার। কপারের যে আকরিক, কপার পাইরাইটিস আর হচ্ছে কপার গ্লান্স, এখান থেকে কিন্তু নিয়ন্ত্রিতভাবে বায়ু প্রবাহের মাধ্যমে কপারকে আলাদা করতে পারে। তাহলে শত বিজারণ পদ্ধতিতে আলাদা করা যায় বা নিষ্কাশন করা যায় কাকে? কপারকে। থার্মিট পদ্ধতিতে কাকে? ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট আর আয়রনকে। কার্বন বিজারণ পদ্ধতিতে করা যায় আয়রন, জিঙ্ক, টিন, লেড, ক্যালসিয়ামকে। এদিকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে করা যায় সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। দেখো, একটা হিউজ নোট কিন্তু ছোট করে হলেও একটা কভার করলাম, যেখানে ডিটেলসে আমি কিন্তু নিষ্কাশনের যে টাইপগুলো করার দরকার আলোচনা করলাম। খুব ভালো করে তোমরা নোট ডাউন করো, একটু ওয়েট করে যাও। যদি কোনো মানে লিখতে অসুবিধা হয়, আমি রেকর্ডিং প্রোভাইড করছি, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এই টপিকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট কি জানো? এই ইনফরমেশনগুলো, যে কোন ধাতু কোন পদ্ধতিতে নিষ্কাশিত হতে পারে। হচ্ছে, রেসপন্স করো, ক্লিয়ার মোটামুটি? দেখো, এই এই এতটা করেই মোটামুটি আমি এই টপিকটা কভার করলাম। কালকে আবার রুটিন দিয়ে দেবো। নেক্সট সপ্তাহে তোমাদের ইংলিশ ক্লাস এখনো স্টার্ট করিনি, ইংলিশ স্যার কদিন পর থেকে শুরু করবেন, তো ইংলিশ ক্লাস নেক্সট উইক থেকে দেওয়ার চেষ্টা করছি। আর একটা জিনিস বলে রাখি, কোনো সাবজেক্ট ইনক্লুডিং আমার সাবজেক্ট, কোনো সাবজেক্ট নিয়ে কোনো প্রবলেম থাকলে বা সমস্যা থাকলে আমাকে জানাবে। আমার নাম্বার প্রত্যেক কম বেশি জানো, আমি তাহলে তার একটা সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।